আশা সুলতানা চেহারার সৌন্দর্য ও মনমাধুর্য দিয়ে একসময় সবার প্রিয় ছিল। তার পরিবার ছিল এক নিম্ন মধ্যবিত্তের প্রতিচ্ছবি। বিয়ের সময় তার হাসি ছিল স্বর্গীয়, স্বামী আরিফ তাকে চোখে হারাতেন। তাদের সংসার শুরু হয়েছিল প্রেম আর স্বপ্নে মোড়া। তবে সময়ের পরিক্রমায় জীবনযাত্রার সব রং ধূসর হয়ে যায়। 13 বছর ধরে সন্তানহীন সংসার ছিল তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আশার সমস্ত প্রার্থনা, চিকিৎসা আর ভালোবাসা ছিল একটি সন্তানের জন্য। একদিন আরিফ জানান তিনি দ্বিতীয় বিয়ে করতে চান। আশা চমকে ওঠে। এ কথা শোনার পর তাকে মনে হচ্ছিল যেন মাটি ধসে গেছে তার পায়ের তলায়। আশার মা তাকে সমর্থন করেছিলেন, কিন্তু বলেছিলেন, তোমার যা মন চায় তাই করো, আমি পাশে আছি। আরিফ বিয়ের পর জানান, তুমি ইচ্ছে করলে এখানে থাকতে পারো, না চাইলে বাবার বাড়ি চলে যেতে পারো। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। এই কথাগুলো আশার ভেতরটা ভেঙে দিয়েছিল। বাবার বাড়িতে কিছুদিন থাকার পর সেখানকার অপমানজনক আচরণ ও চারপাশের মানুষের তির্যক মন্তব্য তাকে আবার স্বামীর ঘরে ফিরতে বাধ্য করে। কিন্তু স্বামীর ঘরে ফিরেও শান্তি মেলেনি। নতুন বউ রুবি তার জায়গাটা পুরোপুরি দখল করে নিয়েছিল। কিছুদিনের মধ্যে আশা জানতে পারলেন তিনি গর্ভবতী। আনন্দ আর বেদনার এই মিশ্রণ তাকে ভেতর থেকে বিধ্বস্ত করল। তিনি খবরটি আরিফকে জানান 15 দিন পর। আরিফ খুশি হলেও তার মুখের অম্লান হাসি তাকে আঘাত করল। আরিফ বললেন, তুমি আমার বড় বউ, রুবি ছোট বউ। তোমরা দুজনেই আমার জীবন। আশার প্রতিদিনের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠল। তাকে দেওয়া হয়েছিল বৃহস্পতিবার এবং শুক্রবার, 2 দিনের সঙ্গ। কিন্তু এই দিনগুলোতে তিনি বাবার বাড়ি চলে যেতেন। তিনি তার স্বামীকে ভালোবাসতেন, কিন্তু তার বর্তমান রূপটা সহ্য করতে পারছিলেন না। আশার সন্তানদের জন্ম হয়। 2টি যমজ পুত্র সন্তান। এই খুশির দিনেও তার শ্বশুরবাড়ি থেকে কেউ দেখতে আসেনি। তার মা সমস্ত খরচ চালিয়েছেন। তার সন্তানদের নাম রাখা হয়েছিল নিঃসঙ্গতার মধ্যে। শীত এলো। আরিফ আর রুবি নিজের জীবন নিয়ে ব্যস্ত। আরিফের নতুন সন্তানের খবর আসার পর আশার বাচ্চাদের প্রতি আরও উদাসীনতা দেখা গেল। তার ছোট সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার জীবন যেন শেষ প্রান্তে পৌঁছল। বাবার বাড়িতে ফিরে চিকিৎসা করালেও সন্তানটি মারা গেল। এই শোকের ভারে আশা পাগলপ্রায় হয়ে গেল। সে তার সন্তানকে নিজের হাতে কবর দেয়। আশা ফিরে আসে শ্বশুরবাড়ি। কিছুটা স্বাভাবিক হলেও তার জীবন নতুন পরীক্ষার মুখোমুখি হয়। তার বড় ছেলে হারিয়ে যায়। নিখোঁজ সন্তানকে ফিরে পাওয়ার চেষ্টা তার জীবনের শেষ আশা হয়ে দাঁড়ায়। কিন্তু কোনো খবর মেলে না। দিনের পর দিন আশার জীবনে দুঃখ আর তুচ্ছতাই যেন নিত্যসঙ্গী। সন্তান হারানোর পর আশার জীবনে অন্ধকার নেমে এলো। তার বড় সন্তান নিখোঁজ হওয়ার শোক, ছোট সন্তানের মৃত্যু এবং চারপাশের মানুষের অমানবিক আচরণ তাকে ধীরে ধীরে পাগল করে তুলছিল। শ্বশুরবাড়িতে সে যেন এক প্রকার বন্দী হয়ে পড়ল। আরিফের নতুন বউ রুবি তার নিজের সন্তান নিয়ে ব্যস্ত। সে এখন আরিফের মনোযোগের কেন্দ্রে। আরিফ যখন আশার কাছে আসতেন তখনও তার চোখে মুখে বিরক্তি ঝরে পড়ত। একদিন আরিফ তাকে সরাসরি বললেন, তুমি আগের মতো আর সুন্দর নেই। তোমার দিকে তাকালেই ঘৃণা লাগে। আশা মনে মনে বলল, আমার সৌন্দর্য তুমি ধ্বংস করেছ। এখন তা নিয়ে আমাকে অপমান করো।
আল্লাহ বিচার করবেন। একদিন আশার কাজিন নুজহাত এসে তাকে দেখে। নুজহাত ছিল তার একমাত্র আপনজন, যার কাছে সে মন খুলে কথা বলতে পারত। নুজহাত জানায় যে সে আশাকে সাহায্য করবে। নুজহাতের প্রস্তাব ছিল, তুমি নিজের জন্য কিছু করো। এখানে পড়ে থেকে তোমার জীবন শেষ করে দিচ্ছ। নিজের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবো। আল্লাহ তোমার সঙ্গেই আছেন। আশা প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু নুজহাতের অনুপ্রেরণায় সে ধীরে ধীরে সাহস সঞ্চয় করতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় তাকে নিজের এবং তার সন্তানদের জন্য শক্ত হতে হবে। একদিন আরিফ ও রুবি নতুন গাড়ি কিনে ঘুরতে বের হয়। আশার ছোট ছেলেটি কাঁদছিল, তার কাছে দুধের টাকা ছিল না। সে আরিফের কাছে টাকা চাইতে যায়, কিন্তু আরিফ তাকে অপমান করে বলে, তুমি শুধুই বোঝা। তোমার জন্যই আমার জীবনের আনন্দ নষ্ট হয়ে গেছে। আশা সেদিন রাতে নির্ঘুম কাটায়। সে ভাবতে থাকে, আমার জন্য কি এই পৃথিবীতে আর কোনো জায়গা নেই? পরদিন সকালে সে গোপনে নুজহাতের কাছে চলে যায়। সে তার জমা রাখা টাকা নিতে চায়। নুজহাত তাকে একটি পরিকল্পনা দেয়, তুমি এই টাকাগুলো দিয়ে কিছু শুরু করো। নিজের পায়ে দাঁড়াও। দেখবে আল্লাহ তোমার সাহায্য করবেন। নুজহাতের পরামর্শে আশা তার বাচ্চাদের জন্য একটি ছোট প্লেস্কুল খোলার উদ্যোগ নেয়। তার কাজিনের বাড়ির কাছেই একটি ঘর ভাড়া নেয়। সে আশেপাশের নারীদের সন্তানদের খাওয়ানো, শেখানো ও যত্ন নেওয়ার কথা বলে। ধীরে ধীরে স্থানীয় নারীরা তার স্কুলে তাদের সন্তানদের পাঠাতে শুরু করে। আশা নিজের কাজে মন দিতে শুরু করে। তার ভেতরে থাকা শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হতে থাকে। একদিন রুবি একটি পার্টিতে গিয়েছিল। সে তার সন্তানকে আরিফের কাছে রেখে যায়, কিন্তু সন্তানটি সারা রাত কান্না করছিল। আরিফ কিছুতেই শান্ত করতে পারছিল না। বাধ্য হয়ে সে আশাকে ডাকে। আশা প্রথমে যেতে চায়নি, কিন্তু বাচ্চাটির কান্নার কথা শুনে তার মায়া হয়। সে গিয়ে বাচ্চাটিকে আদর করে শান্ত করে। রুবি যখন ফিরে আসে, তখন দেখে আরিফ মুগ্ধ হয়ে আশার দিকে তাকিয়ে আছে। তুমি যা করছো তা রুবি কখনোই পারবে না, আরিফ বলে ওঠে। আশার ছোট স্কুলটি জনপ্রিয় হতে থাকে। আরিফ লক্ষ্য করে তার আয় এখন আগের চেয়ে বেশি। একদিন সে এসে বলে, তুমি আমাদের সংসারের জন্য অনেক কিছু করছো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তবে আশার মুখে কোনো হাসি নেই। সে জানে তার জীবনের ক্ষত কোনো ক্ষমা দিয়ে সারানো সম্ভব নয়। সে আরিফকে বলে, আমি শুধু আমার সন্তানদের জন্য বেঁচে আছি। একদিন নুজহাত আশাকে বলে, তোমার স্কুলটা আরো বড় করো। আল্লাহ তোমাকে পথ দেখাবেন। আশা আবার সাহস সঞ্চয় করে। সে আরিফের কাছে আর কোনো সাহায্য চায় না। সে তার ছোট স্কুলকে বড় করার জন্য আরও কাজ শুরু করে। আশা সুলতানার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে। নিজের ছোট্ট স্কুলটি তাকে এক ধরনের আত্মবিশ্বাস দিয়েছে। স্কুলের আয়ের টাকা দিয়ে এখন সে নিজের সন্তানদের খাবার ও প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। ধীরে ধীরে সে নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশ এখনও বিষাক্ত। আরিফ আর রুবির অবহেলা, শ্বশুর শাশুড়ির কটূক্তি, এসব কিছু তাকে প্রতিনিয়তই ভেঙে দিচ্ছে। একদিন সন্ধ্যায় আরিফ এসে বলে, তোমার স্কুলে তো ভালো চলছে। আমার একটা লোন শোধ করতে সাহায্য করো। আশা এক মুহূর্ত চুপ করে থেকে বলে, আমার টাকায় আমার সন্তানদের ভবিষ্যৎ তৈরি হবে, তোমার লোন শোধ নয়।
আরিফ রেগে গিয়ে বলে, তুমি এত বড় সাহস দেখাচ্ছ? মনে রেখো, আমি এখনো তোমার স্বামী। আশা চোখের দিকে তাকিয়ে শান্তস্বরে বলে, তুমি আমার স্বামী, কিন্তু আমি কারো দাসী নই। আমি আমার সন্তানের মা, এবং এখন তাদের জন্য বাঁচব। এরপর থেকে আরিফ এবং রুবি আশা সম্পর্কে মানুষকে বাজে কথা ছড়াতে শুরু করে। গ্রামের মানুষজন বলতে থাকে, আশা এখন অহংকারী হয়ে গেছে। সে তার স্বামীকে সম্মান দেয় না। আশা এসব শুনে ভেঙে পড়লেও আর কাউকে কিছু বলে না। তার একমাত্র ফোকাস তার স্কুল এবং সন্তানরা। একদিন স্কুলে এক বাবা মা এসে আশাকে বলেন, আপনার কাজ দেখে আমরা মুগ্ধ। আপনি আমাদের সন্তানদের জন্য এত কিছু করছেন। আপনি যদি আরও বড় জায়গায় স্কুল নিয়ে যান, আমরা আপনাকে সাহায্য করব। আশা প্রথমে অবাক হয়। তার এত কাজের মধ্যেও কেউ তার মেধাকে স্বীকৃতি দিচ্ছে। কয়েকদিনের মধ্যেই সে একটি বড় ঘর ভাড়া নেয় এবং স্কুলটি সেখানে স্থানান্তরিত করে। তার ছাত্রছাত্রীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এখন সে শুধু তার নিজের সন্তানদের জন্য নয়, গ্রামের অনেক শিশুর জন্য কাজ করছে। আশার উন্নতি দেখে রুবি আর সহ্য করতে পারে না। সে আরিফকে বলল, তোমার বড় বউকে এবার ঠেকাও। ওর মাথা এখন আকাশে উঠে গেছে। আরিফ কিছুদিন চুপ থাকে। কিন্তু একদিন রুবি তাকে উস্কে দিয়ে বলল, তোমার কি মনে হয় ও তোমার হাতের বাইরে চলে যাচ্ছে না? আরিফ রাগের মাথায় এসে আশাকে বলে, তুমি এত বড় হওয়ার চেষ্টা করছো কেন? আমি তোমার স্কুল বন্ধ করে দেব। আশা হেসে বলে, তুমি পারবে না। কারণ এখন আমি আর তোমার করুণার ওপর নির্ভর করি না। আশার স্কুল এখন এতটাই ভালো চলছে যে পাশের গ্রামের মানুষজনও তাদের সন্তানদের এখানে ভর্তি করছে। এর মধ্যে একদিন একটি স্থানীয় পত্রিকার প্রতিবেদক আসে তার সাক্ষাৎকার নিতে। আশার গল্প শুনে তারা বলে, আপনার জীবন সংগ্রামের গল্প অনেক নারীর জন্য অনুপ্রেরণা। আমরা এটি ছাপাব। সাক্ষাৎকারটি পত্রিকায় ছাপা হলে আশার নাম আরও ছড়িয়ে পড়ে। অনেক জায়গা থেকে মানুষ আসতে থাকে তার সঙ্গে দেখা করতে। আশার এই জনপ্রিয়তা আরিফের জন্য বিব্রতকর হয়ে ওঠে। তিনি একদিন মেজাজ হারিয়ে বলেন, তুমি আমার সম্মান নষ্ট করছ। তুমি আমার নিয়ন্ত্রণে থাকতে পারছ না। আশা এবার শক্তভাবে বলে, আমি অনেক দিন ধরে তোমার অবহেলা সহ্য করেছি। এখন আমি তোমার মুখের দিকে তাকিয়ে বাঁচব না। তুমি যদি আমার জীবন থেকে সরে যেতে চাও তো যাও। আরিফ হতবাক হয়ে যায়। সে আশা থেকে এই জবাব আশা করেনি। আশা নিজের জীবনে প্রথমবারের মতো বুঝতে পারে সে কারো উপর নির্ভরশীল নয়। সে নিজের সন্তানদের জন্য এক নতুন জীবন তৈরি করছে। গ্রামের নারীরাও তাকে সম্মানের চোখে দেখতে শুরু করে। একদিন নুজহাত এসে তাকে বলে, তুই এই যে শক্তি অর্জন করেছিস, এটা ধরে রাখবি। কেউ তোকে আর নিচু করতে পারবে না। আশা মুচকি হেসে বলে, আমি আর কখনো কারো করুণার পাত্র হব না। আশা কি তার সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবে? সমাজ ও সংসারের বিরুদ্ধে লড়াই করে কি নিজের জন্য স্থায়ী জায়গা তৈরি করতে পারবে? গল্প আরও এগিয়ে চলবে পরবর্তী অংশে। আশা সুলতানা যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন ভাগ্য আবার তার জীবনে তীব্র ঝড় নিয়ে আসে। স্কুলটি ভালো চলছিল, আশার সন্তানরা ধীরে ধীরে বড় হচ্ছিল, কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশে কোনো উন্নতি হচ্ছিল না। বরং প্রতিনিয়ত নতুন নতুন ঝামেলা সৃষ্টি হচ্ছিল। একদিন হঠাৎ রুবি গ্রামের লোকজনের সামনে ঘোষণা করে, আশার স্কুলের টাকায় সে অবৈধ কাজ করছে। এটা আমাদের পরিবারের জন্য লজ্জার।
লোকজনের মধ্যে ফিসফাস শুরু হয়। কেউ কেউ সন্দেহ করতে থাকে আশার উন্নতির পেছনে কোনো অসৎ উপায় জড়িত কিনা। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কারণে আশার পরিচিতি বেড়েছিল। কিন্তু রুবির লাগানো অপবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ ধীরে ধীরে তার স্কুলে সন্তান পাঠানো বন্ধ করতে শুরু করে। একদিন একটি মেয়ে স্কুলে এসে বলে, আমার বাবা মা আমাকে এখানে আসতে নিষেধ করেছে। তারা বলছে আপনি ভালো মহিলা নন। আশার মাথা ঘুরে ওঠে। এত অপমান সত্ত্বেও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। এর মধ্যে আরিফ তার নিজের ভূমিকা রাখতে পিছপা হয়নি। সে আশার স্কুলে গিয়ে তাকে সরাসরি অপমান করে বলে, এই স্কুলটা বন্ধ কর। তুমি এখন পুরো গ্রামের জন্য লজ্জার কারণ। আশা জবাব দেয়, তুমি কেন আমার বিরুদ্ধে আছো? আমি কি তোমার সংসারের কোনো ক্ষতি করছি? আরিফ দাঁত কিঞ্চিত করে বলে, তুমি আমার নিয়ন্ত্রণে নেই। আমি চাই তুমি ঘরে বসে থাকো, রুবির মতো। আমার আর তোমার সম্মান এক নয়। গ্রামের মাতব্বরদের কাছে গিয়ে রুবি এবং আরিফ মিথ্যে অভিযোগ দেয়। তারা দাবি করে আশার স্কুলে এমন কিছু শিক্ষা দেওয়া হয় যা সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে। গ্রামের মাতব্বরেরা একটি মিটিং ডেকে সিদ্ধান্ত দেয় যে এই স্কুল বন্ধ করে দেওয়া হবে। আশা শত অনুরোধ করেও মাতব্বরদের মন গলাতে পারে না। একদিন সকালে আশার স্কুলে এসে তালা লাগিয়ে দেওয়া হয়। তার স্বপ্নভঙ্গের মুহূর্তে সে চিৎকার করে কাঁদে। স্কুল বন্ধ হওয়ার পর আশার জীবনে আরও বড় বিপদ আসে। তার শ্বশুরবাড়ির লোকেরা তার বাচ্চাদের প্রতি অবহেলা করতে শুরু করে। খাবার দেওয়ার সময় তাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়। কেউ তাদের ঠিকমতো জামাকাপড় দেয় না। একদিন তার ছোট ছেলে জ্বরে আক্রান্ত হয়। আশার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সে আরিফের কাছে গিয়ে বলে, আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আরিফ মুখ ফিরিয়ে বলে, আমার এখন সময় নেই। তুমি নিজের টাকা দিয়ে নিয়ে যাও। আশা চুপচাপ বসে থাকে। তার মনে পড়ে স্কুলের আয় বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তার কাছে আর কোনো সঞ্চয় নেই। একদিন রাতে আশার বড় ছেলে দুর্ঘটনাবশত রুবির পছন্দের একটি জিনিস ভেঙে ফেলে। রুবি তার উপর চড়াও হয়। তাকে মারধর করে এবং বলে, তোমাদের মতো ছোটলোকের জায়গা এখানে নেই। তোমাদের মা যেমন নষ্ট, তোমরাও তেমন। আশা ছুটে এসে ছেলেকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু রুবি তার গায়ে হাত তোলে। আরিফ এই দৃশ্য দেখে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। এরপর একদিন আরিফ আশাকে বলে, তোমার জায়গা এই বাড়িতে নেই। তুমি যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও। আমার বউ আর সন্তান আছে। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। আশা বুঝতে পারে তাকে ধীরে ধীরে ঘরছাড়া করার পরিকল্পনা চলছে। একদিন গভীর রাতে শীতের সময় তার ছেলেরা ঘুমিয়েছিল। সে শোনে তার ঘরের দরজায় কারা যেন কড়া নাড়ছে। দরজা খুলতেই দেখে রুবি আর শাশুড়ি দাঁড়িয়ে আছে। রুবি হেসে বলে, তোমার জায়গা এখানে না। বাড়ি ছেড়ে দাও। তোমার মতো একটা মহিলার জন্য আমরা সবাই সমস্যায় আছি। আশা তাদের জবাব দেয়, আমার সন্তানরা আমার কাছে থাকবে। আমি এখান থেকে কোথাও যাব না। তখন রুবি বলে, তুমি যদি না যাও তাহলে তোমার সন্তানদের আমরা রাস্তার ধারে ফেলে দেব। আশার পথ চলার শেষ কোথায়? এই চরম অবস্থা থেকে আশা কি আবার উঠে দাঁড়াতে পারবে? তার সন্তানদের ভবিষ্যৎ কি হবে? শ্বশুরবাড়ি এবং সমাজের অবিচারের শিকার এই নারীর গল্প এখান থেকে আরও এগিয়ে চলবে।
রুবি আর শাশুড়ির হুমকির পর আশার ঘুম আর আসে না। তার মাথার মধ্যে একটি কথাই ঘুরছিল, আমি কিভাবে আমার সন্তানদের রক্ষা করব? শ্বশুরবাড়ির প্রতিটি মানুষ তার বিরুদ্ধে যেন একজোট হয়ে গেছে। আরিফও এখন রুবির কথায় চলতে শুরু করেছে। পরদিন সকালে আরিফ এসে বলে, তুমি যদি এই বাড়ি ছাড়তে না চাও, তাহলে তোমার সন্তানদের কোনো সাহায্য আমি করতে পারব না। আশা উত্তর দেয়, আমি তোমার কাছ থেকে আর কিছু চাই না। আমি আমার সন্তানদের নিয়ে এখানে থাকব। আরিফ তীব্র রাগে বলে, দেখি তুমি কতদিন টিকে থাকতে পারো। আশার কাছে কোনো টাকা নেই। তার স্কুল বন্ধ হওয়ার পর থেকে কোনো আয়ের উৎস নেই। তার সন্তানেরা ক্ষুধার্ত, কিন্তু তাদের খাওয়ানোর মতো কিছুই তার হাতে নেই। শাশুড়ি তাদের খাবার দিতে অস্বীকৃতি জানায়। একদিন বিকেলে ছোট ছেলেটি কাঁদতে কাঁদতে বলে, মা, আমি ভাত খাব। আশা অসহায়ভাবে তাকে বুকে টেনে নেয়। তার নিজের চোখেও পানি আসে। পাশের ঘরে বসে রুবি ঠাট্টা করে বলে, এত বড় সাহস দেখাও, আর নিজের ছেলেদের ভাত খাওয়ানোর ক্ষমতা নেই। আশা মনের মধ্যে কঠিন প্রতিজ্ঞা করে, আমার সন্তানদের জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করব। একদিন সকালে, যখন আশা রান্নাঘরের পাশে বসে চোখের জল ফেলছিল, প্রতিবেশী এক বৃদ্ধা এসে তাকে দেখে। তিনি তার হাতে একটি পুটলি দিয়ে বলেন, মা, এটা নাও। এখানে কিছু চাল আর ডাল আছে। তোমার বাচ্চাদের খাওয়াও। আশা অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকায়। দীর্ঘদিন পর কেউ তার প্রতি সহানুভূতি দেখালো। বৃদ্ধা বলেন, তোমার মতো মেয়েদের জন্য এই সমাজে জায়গা নেই। কিন্তু তুমি যদি লড়াই না করো, তাহলে এই পৃথিবী তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। বৃদ্ধার দেওয়া সাহসে আশার মনে নতুন উদ্যম জন্মায়। সে সিদ্ধান্ত নেয়, তাকে আবার কাজ শুরু করতে হবে। নিজের স্কুল বন্ধ হওয়ার কারণে যে অপমানের মুখোমুখি হয়েছিল, সেই অপমানকে জয় করতে হবে। আশা পাশের গ্রামে গিয়ে একটি ছোট মক্তবের দায়িত্ব নেওয়ার চেষ্টা করে। মক্তবের মালিক তাকে বলেন, আপনার মতো মহিলাকে এখানে কাজ দেওয়া ঝুঁকিপূর্ণ। আপনার নামে অনেক অপবাদ আছে। আশা চোখের পানি চেপে ধরে বলে, আপনার কাছে আমি একটাই অনুরোধ করি। আমার সন্তানদের জন্য আমাকে কাজ দিন। মক্তবের মালিক কিছুটা মায়া করে তাকে একটি সুযোগ দেন। আশার নতুন কাজে যাওয়ার কথা জানতে পেরে রুবি আরিফকে আরও উস্কে দেয়। রুবি বলে, তোমার বড় বউ আবার কাজ শুরু করেছে। জানো তো, এবার সে তোমার চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে উঠবে। আরিফ প্রতিশোধ নিতে শুরু করে। সেই গ্রামে গিয়ে মক্তবের মালিককে বলে, এই মহিলা আমার পরিবারের জন্য সমস্যা তৈরি করেছে। ওকে চাকরি দেওয়া মানে তোমার নিজের বিপদ ডেকে আনা। মক্তবের মালিক পরদিন আশাকে ডেকে বলে, তুমি আর এখানে আসবে না। তোমার কাজ এখানে শেষ। আশার পা থেকে মাটি সরে যায়। সে আবার নিজেকে নিরুপায় অবস্থায় আবিষ্কার করে। একদিন রাতে আশার ছোট ছেলেটি হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। সে আরিফের কাছে টাকা চাইতে যায়, কিন্তু আরিফ তাকে তীব্র অপমান করে। তুমি যখন আমার কথা শোনো না, তখন আমার কাছে আসার প্রয়োজন কি? নিজের মতো করে তোমার সন্তানদের দেখো। আশা তার সন্তানকে নিয়ে গ্রামে এক পুরনো পরিচিত দাই মায়ের কাছে যায়। দাই মা তাকে দেখে বলেন, তুমি এত দুঃখ নিয়ে বেঁচে আছো কেন, মা? তোমার জীবন তো অনেক আগে শেষ হয়ে গেছে। আশা উত্তর দেয়, আমার সন্তানেরা আমার শেষ আশ্রয়। আমি তাদের জন্য বেঁচে আছি।
পরদিন সকালে রুবি আশার ঘরে এসে তার সমস্ত কাপড় ছুঁড়ে ফেলে দেয়। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। আশা ঘরের এক কোণে বসে থাকে। তার ছোট ছেলেটি এসে তার পাশে বসে বলে, মা, আমরা চলে যাব না, আমরা এখানেই থাকব। আশা ছেলেকে জড়িয়ে ধরে বলে, তোমাদের জন্য আমি সবকিছু সহ্য করব। আশার জীবন কি আরিফ ও রুবির অত্যাচার থেকে মুক্তি পাবে? তার সন্তানেরা কি কখনো সুন্দর ভবিষ্যৎ পাবে? গল্প আরও এগিয়ে চলবে পরবর্তী অংশে। আশা সুলতানার জীবন যেন বিষের পাত্র হয়ে উঠেছে। শ্বশুরবাড়ির প্রতিটি মুহূর্ত তার জন্য অভিশাপের মতো। আরিফ এবং রুবি প্রতিদিন তাকে অপমান করে, তার সন্তানদের সঙ্গে খারাপ আচরণ করে। তবুও তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, কোনোভাবেই সন্তানদের রক্ষা করতে হবে। একদিন রাতে আরিফ এসে আশাকে বলে, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি যদি আমার সন্তানের ভবিষ্যৎ ভালো করতে চাও, তাহলে তুমি নিজেই চলে যাও। আশা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আমার সন্তানদের রেখে কোথায় যাব? আরিফ হেসে বলে, সন্তানদের কথা ভাবতে হলে নিজের জন্য ভালো জায়গা খুঁজে নাও। এখানে রুবির সন্তানের ভবিষ্যৎ আছে, তোমার সন্তানদের নয়। আশা কিছুক্ষণ চুপচাপ থাকে। সে আর কোনো কথা বলে না, কারণ তার ভেতরে শক্তি নেই। শুধু শ্বশুরবাড়ি নয়, গ্রামবাসীরাও এখন আশার বিরুদ্ধে। একদিন গ্রামের কিছু মহিলা তাকে সরাসরি বলল, তুমি কেন এখনো এখানে আছো? এমন অপমানের পর কোনো আত্মসম্মানবোধ থাকলে নিজে থেকেই চলে যেতে। আশা মুখে কিছু না বলে চুপ করে শুনে। তার কাছে এসব কথার কোনো উত্তর নেই। এরই মধ্যে আশার ছোট ছেলে আবারও অসুস্থ হয়ে পড়ে। এবার জ্বরের সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়ে যায়। তার সন্তানকে বাঁচানোর জন্য আশার কাছে কোনো অর্থ নেই। সেই গ্রামে ঘুরে ঘুরে টাকা চাইতে থাকে। কেউ কেউ বলে, তুমি কি ভিক্ষুক হয়ে গেছ? আশা তাদের কথায় কান না দিয়ে শুধু তার সন্তানের কথা ভাবে। একদিন সে তার মার কাছে যায়, কিন্তু মায়ের কাছ থেকেও অবহেলা ছাড়া কিছু পায় না। মা বলে, তুই তো সবসময় নিজের কথা ভাবিস, এখন এসে আমার কাছে আসছিস কেন? আশা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে বলে, আমার ছেলেটা বাঁচবে না, মা, আমাকে একটু সাহায্য করো। তার মা তাকে কিছু টাকা দেয়, কিন্তু সঙ্গে এও বলে, এটাই শেষ। এরপর আমার কাছে আর কিছু চাইতে আসিস না। আশা টাকাটা নিয়ে ছেলেকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার জানায়, তার সন্তানের চিকিৎসা করতে আরও টাকা লাগবে। আশা হতাশ হয়ে ভেঙে পড়ে হাসপাতালের সামনে বসে কাঁদতে থাকে। তখনই রুবির এক দূরের আত্মীয় তাকে দেখতে পায়। সে এসে বলে, তোমার সন্তানকে বাঁচাতে হলে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে একটা কাজ দেব। আশা নিরুপায় হয়ে তার সঙ্গে যায়। লোকটি তাকে একটি পার্টিতে নিয়ে যায়। সেখানে কিছু লোক তাকে ঘিরে ধরে বাজে মন্তব্য করতে থাকে। তারা বলে, তুমি এই কাজ করতে এসেছ? নিজের সন্তান বাঁচানোর জন্য নিজের সম্মান বিসর্জন দিতে চাও? আশা হতভম্ব হয়ে যায়। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। তার সন্তানকে বাঁচানোর জন্য তার মর্যাদা বিক্রি করতে হবে, এ কথা সে মেনে নিতে পারে না। রাতভর কান্নার পর আশা সিদ্ধান্ত নেয়, তাকে একাই লড়াই করতে হবে। সেই গ্রামের এক মসজিদের ইমামের কাছে যায় এবং তাকে সাহায্যের জন্য অনুরোধ করে। ইমাম সাহেব তাকে কিছু টাকা দেন এবং বলেন, মা, তোমার জীবনের জন্য দোয়া করব।
তুমি কখনো হার মানো না। হাসপাতাল থেকে ফিরে এসে সে দেখে রুবি তার ঘরে তালা লাগিয়েছে। আরিফ তার সামনে দাঁড়িয়ে বলে, তুমি যখন আমাদের মতো হতে পারছ না, তখন এখানে থাকার কোনো অধিকার তোমার নেই। আশা ভাঙা গলায় বলে, তুমি আমাকে যেতে বললে আমি যাব, কিন্তু আমার সন্তানদের আমি রেখে যাব না। আরিফ তীব্র গলায় চিৎকার করে বলে, তুমি যদি সন্তানদের নিয়ে যাওয়ার কথা ভাবো, তবে আমি তোমার জীবনকে নরক বানিয়ে দেব। আশা কি তার সন্তানদের নিয়ে এই নরক থেকে বের হতে পারবে? নাকি সমাজের অন্যায়, অপমান আর বাধার কাছে মাথা নত করতে হবে? গল্প আরও এগিয়ে। আশার জীবন যেন ক্রমাগত একটি অন্ধকার গর্তে পড়ে যাচ্ছে। আরিফের অত্যাচার, রুবির নিষ্ঠুরতা আর সমাজের অপমান সবকিছু মিলে তার জীবনের প্রতিটি দিনকে দুর্বিষহ করে তুলেছে। তবুও সে সন্তানদের জন্য নিজের ভেতর থেকে শক্তি জোগাড় করে চলেছে। একদিন রাতে আরিফ সরাসরি বলে, তোমার সন্তানদের আমি এই বাড়িতে রাখতে দেব না। তুমি যদি থাকো, তবে সন্তানদের রেখে যেতে হবে। আশা চোখের জল চেপে রাখে। সে দৃঢ় কণ্ঠে বলে, আমার সন্তানদের আমি আমার জীবনের বিনিময়ে ছাড়ব না। তারা আমার সবকিছু। এরপরের দিনগুলোতে আরিফ এবং রুবি নতুন নতুন কৌশল শুরু করে। তারা তার সন্তানদের ভয় দেখায়। একদিন রুবি তার বড় ছেলেকে মারধর করে আর বলে, তোমার মা যদি এখান থেকে না যায়, তবে তোমাদের এমন শাস্তি দেব যা জীবনেও ভুলবে না। আশা এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না। সে রুবির হাত থেকে সন্তানকে ছিনিয়ে নেয় এবং বলে, তোমরা যাই করো, আমি এখান থেকে যাব না। আমার সন্তানরা তোমাদের জিম্মায় কখনোই থাকবে না। আশা বুঝতে পারে, এই বাড়িতে থাকলে সে এবং তার সন্তানরা কেউই বাঁচতে পারবে না। সে তার কাজিন নুজহাতের সঙ্গে যোগাযোগ করে। নুজহাত তাকে সাহস দেয় এবং বলে, তুই এখানে চলে আয়। আমরা দুজনে মিলে একটা কিছু করব। তবে আশার হাতে কোনো টাকা নেই। তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো সোনার গয়না। সে সেটি বিক্রি করে কিছু টাকা জোগাড় করে এবং নুজহাতের বাড়ি চলে যাওয়ার পরিকল্পনা করে। এক সন্ধ্যায় সবাই যখন নিজেদের ঘরে ছিল, আশা চুপচাপ তার সন্তানদের জড়িয়ে ধরে এবং তাদের সবকিছু গুছিয়ে নেয়। সে কোনো শব্দ না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার মনে ছিল ভয়, কিন্তু সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সে সাহস সঞ্চয় করে। রাস্তায় যেতে যেতে তার বড় ছেলে বলে, মা, আমরা কোথায় যাচ্ছি? আশা মৃদু হেসে বলে, এক নতুন জায়গায়, যেখানে কেউ আমাদের কষ্ট দেবে না। আশা নুজহাতের বাড়িতে গিয়ে ওঠে। নুজহাত তাকে আশ্রয় দেয় এবং বলে, তুই আমার সঙ্গে থাক। আমরা মিলে কাজ করব। আমি তোকে এমনভাবে গড়ে তুলব যাতে কেউ তোর দিকে চোখ তুলে তাকাতে না পারে। আশা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। তবে আরিফ ও রুবি সহজে তাকে ছেড়ে দেবে না। আশার শ্বশুরবাড়িতে সে যখন হারিয়ে গেল, তখন রুবি এবং আরিফ গ্রামে তাকে নিয়ে মিথ্যা গল্প ছড়াতে থাকে। তারা বলে, আশা তার সন্তানদের নিয়ে পালিয়ে গেছে কারণ সে খারাপ কাজে জড়িয়ে পড়েছে। গ্রামের লোকেরা এসব কথা বিশ্বাস করতে শুরু করে। একদিন আরিফ নুজহাতের বাড়িতে এসে হুমকি দিয়ে বলে, তুমি আমার সন্তানদের ফেরত দাও। আমি পুলিশ নিয়ে আসব। নুজহাত তীব্র গলায় বলে, তোমার সাহস হলে পুলিশ নিয়ে এসো। দেখব কে তোমাকে সমর্থন দেয়। এরপর থেকে আশা প্রতিনিয়ত আরিফের হুমকি এবং গ্রামের মানুষদের কটূক্তি সহ্য করে। কিন্তু সে এবার আর ভেঙে পড়ে না।
নুজহাত তাকে বলে, তোর কাজ আবার শুরু কর। তুই শক্ত হলে তোর সন্তানরাও শক্ত হবে। আশা আবার নিজের কাজে মন দেয়। সে একটি ছোট কারখানায় কাজ শুরু করে এবং নিজের সন্তানদের যত্ন নেয়। একদিন রুবি আবার আরিফকে উস্কে দিয়ে বলে, তুমি যদি আশাকে ফিরিয়ে না আনো তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরিফ এবার রেগে গিয়ে সিদ্ধান্ত নেয়, আমি এবার সত্যিই আশাকে শাস্তি দেব। এক রাতে যখন আশা তার সন্তানদের নিয়ে ঘুমিয়েছিল তখন কয়েকজন লোক এসে তার ঘরে ঢুকে পড়ে। তারা তার সামান্য জিনিসপত্র ভাঙচুর করে এবং বলে, এই গ্রামে তোমার জায়গা নেই, এখান থেকে চলে যাও। আশা চিৎকার করে বলে, তোমরা যাই করো, আমি আমার সন্তানদের নিয়ে এখানেই থাকব। এই ঘটনার পর নুজহাত স্থানীয় থানায় অভিযোগ করে। পুলিশ এসে কিছু লোককে গ্রেপ্তার করে। তবে আশার মনে ভয় ঢুকে যায়। আশা কি তার সন্তানদের নিয়ে নিরাপদে জীবন কাটাতে পারবে? আরিফ ও রুবির ষড়যন্ত্র কি শেষ হবে? সমাজ কি তাকে একদিন গ্রহণ করবে? আশার জীবনে যতই অন্ধকার ঘনিয়ে আসুক, আল্লাহ তার জন্য একটি নতুন দরজা খোলার প্রস্তুতি নিচ্ছিলেন। নুজহাতের পাশে থেকে যখন সে একটু একটু করে নিজেকে গুছিয়ে তোলার চেষ্টা করছিল তখন হঠাৎই এক নতুন মানুষের আগমন ঘটে তার জীবনে। নুজহাতের বাড়ি থেকে কিছু দূরে একটি পুরনো বাড়ি ছিল। বাড়িটি বহুদিন ধরে খালি পড়েছিল। একদিন সকালবেলা জানা গেল সেখানে একজন নতুন ভাড়াটিয়া এসেছে। লোকটি একজন মধ্যবয়স্ক মানুষ, নাম তার তামিম আহমেদ। সে একটি স্থানীয় এনজিওতে কাজ করত। লোকজন জানায় সে সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করে এবং নিজের ব্যস্ততায় ডুবে থাকে। নুজহাত প্রথমে কিছুটা কৌতূহলী হয়ে আশাকে বলে, তুই জানিস এই তামিম সাহেব খুব ভালো মানুষ। গ্রামে নতুন এসেছে, আমরা তার সঙ্গে পরিচিত হতে পারি। আশা নিরুৎসাহিতভাবে বলে, আমার জীবনে নতুন কেউ আসুক বা না আসুক তাতে কোনো পরিবর্তন হবে না। আমার সমস্যা আমারই রয়ে গেছে। নুজহাত হাসতে হাসতে বলে, দেখা করবি না করবি সেটা পরে দেখবি, আগে তোর কাজ গুছা। কয়েকদিন পর নুজহাত আশাকে জোর করে তামিম সাহেবের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। তামিম তাদের দেখে মৃদু হাসেন এবং বলেন, আপনারা কি কাজে এসেছেন? নুজহাত তখন বলে, আমরা আসলে আপনাকে দেখতে এসেছি। শুনেছি আপনি সমাজের জন্য অনেক কাজ করেন। আমার কাজিন আশা একজন সংগ্রামী নারী। সে তার জীবন নিয়ে লড়াই করছে কিন্তু অনেক বাধার মুখে পড়েছে। তামিম আশার দিকে তাকিয়ে বলে, আপনার জীবন সংগ্রামের কথা শুনতে চাই। আপনি কি করছেন এখন? আশা প্রথমে দ্বিধায় পড়ে কিন্তু নুজহাতের উৎসাহে ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করে। তার চোখে জল জমে আসে যখন সে তার সন্তান হারানোর গল্প এবং আরিফ ও রুবির অত্যাচারের কথা বলে। তামিম মনোযোগ দিয়ে সব শোনেন এবং বলেন, আপনি যে সাহস দেখাচ্ছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। অনেকেই আপনার পরিস্থিতিতে হাল ছেড়ে দিত, কিন্তু আপনি লড়াই করছেন যা সত্যিই প্রশংসার। আমি যদি আপনার কোনো সাহায্য করতে পারি তবে অবশ্যই জানাবেন। তামিমের কথাগুলো আশার মনে কিছুটা আশা জাগায়। সে প্রথমবার অনুভব করে যে কেউ তার কষ্টের মূল্য বুঝতে পেরেছে। তামিম তাকে বলেন, আপনার যদি আবার নিজের স্কুলটি চালু করার ইচ্ছা থাকে তবে আমি সাহায্য করতে পারি। আমাদের এনজিও শিক্ষার জন্য কাজ করে। আপনি চাইলে আমরা একটি প্রজেক্টের আওতায় আপনাকে সহযোগিতা করতে পারি।
আশা বিস্মিত হয়ে বলে, আপনি সত্যিই করবেন? তামিম মাথা হেঁট করে মৃদু হেসে বলেন, আপনার লড়াইয়ের প্রতি আমার সম্মান আছে। আমি চাই আপনি সফল হন। তামিমের সঙ্গে আশার এই নতুন পরিচিতি রুবি ও আরিফের নজর এড়ায় না। একদিন রুবি কটূক্তি করে বলে, তোমার তো আবার নতুন করে ভাগ্য খুলেছে। এখন অন্য পুরুষের সাহায্যে বাঁচতে হবে, তাই না? আশা তার দিকে কঠিন চোখে তাকিয়ে বলে, তোমাদের সাহায্যের চেয়ে অপরিচিত একজনের সাহায্য অনেক ভালো। কারণ সে অন্তত সম্মান করতে জানে। রুবি রাগে ফুঁসে ওঠে এবং আরিফকে গিয়ে উস্কে দেয়। আরিফ রেগে গিয়ে বলে, আমি দেখব ওই তামিমের সঙ্গে তোমার সম্পর্ক কোথায় গিয়ে শেষ হয়। তামিমের সাহায্যে আশা তার পুরনো স্কুলটি আবার চালু করার উদ্যোগ নেয়। এবার স্কুলটির জন্য একটি নতুন ভবন ভাড়া নেওয়া হয়। তামিমের এনজিও থেকে আর্থিক সহযোগিতা এবং গ্রামের কয়েকজন সহানুভূতিশীল মানুষের সাহায্যে স্কুলটি নতুন করে প্রাণ ফিরে পায়। তামিম আশার সঙ্গে প্রতিদিন কাজ করেন, তাকে বিভিন্নভাবে পরামর্শ দেন এবং তার পাশে দাঁড়ান। ধীরে ধীরে তারা একে অপরের প্রতি গভীর সম্মান এবং মায়ার বন্ধনে জড়াতে থাকে। এই পরিবর্তন দেখে আরিফ ও রুবি এবার আরেকটি মারাত্মক পরিকল্পনা করে। তারা গ্রামের মাতব্বরদের কাছে গিয়ে বলে, আশা এখন একজন অপরিচিত পুরুষের সঙ্গে কাজ করছে। এটা আমাদের পরিবারের জন্য অপমানজনক। তাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। মাতব্বররা তামিম এবং আশাকে ডেকে পাঠায় এবং তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তামিম দৃঢ় কণ্ঠে বলেন, আমি শুধু একজন অসহায় নারীর পাশে দাঁড়িয়েছি। যদি এটাকে আপনারা ভুল মনে করেন, তবে আমি ক্ষমাপ্রার্থী। তবে আমি আশা এবং তার সন্তানদের ভবিষ্যৎ গড়তে তাদের সাহায্য করা বন্ধ করব না। তামিমের সাহস দেখে আশা তার নিজের ভেতরে নতুন শক্তি অনুভব করে। সে প্রথমবার সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি আর এই গ্রামের মানুষের অন্যায় কথা শুনে মাথা নত করব না। আপনারা যারা আমাকে অপমান করেছেন, তাদের আজ প্রমাণ করব যে আমি আমার সন্তানদের জন্য বেঁচে আছি এবং তাদের জন্যই সব করব। তামিম এবং আশার বন্ধুত্ব কি আরও গভীর হবে? আরিফ ও রুবির চক্রান্ত কি সফল হবে, নাকি আশা তার জীবনকে নতুনভাবে সাজিয়ে নিতে পারবে? গল্প আরও এগিয়ে চলবে। তামিমের সাহায্যে যখন আশার স্কুলটি আবার চালু হল, তখন গ্রামে এক নতুন উত্তেজনা তৈরি হল। সমাজের কিছু লোক আশাকে সমর্থন করতে শুরু করলেও রুবি এবং আরিফের চক্রান্ত থেমে থাকেনি। তারা যে কোনো উপায়ে আশার নতুন জীবনকে ধ্বংস করতে চায়। একদিন সকালে গ্রামের মাতব্বরেরা আশার বাড়িতে গিয়ে হঠাৎ জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা বলে, তুমি এখন একজন অপরিচিত পুরুষের সঙ্গে কাজ করছ। এটা আমাদের গ্রামের নিয়মের বিরুদ্ধে। তুমি কি আমাদের সংস্কার ভুলে গেছ? আশা মাথা নিচু করে চুপ থাকে। তামিমের প্রতি সম্মান রেখে সে কিছু বলতে চায় না। এরপর তারা তামিমের বাড়িতে যায়। তামিম তাদের শান্তভাবে বলেন, আমার কাজ মানব সেবার জন্য। আপনারা যদি এটাকে ভুল মনে করেন, তবে আমি কিছু প্রমাণ করতে ইচ্ছুক নই। কিন্তু আমি একজন মেধাবী এবং সাহসী নারীর পাশে আছি, যা আমি কখনো ছাড়ব না। রুবি এবার আরিফকে চাপ দেয়, তুমি চুপ করে থাকলে আশা পুরো গ্রামের মানুষের সহানুভূতি পেয়ে যাবে। তখন তোমার সম্মান বলে কিছু থাকবে না। আরিফ এবার অন্যভাবে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সেই গ্রামের কিছু দুষ্ট লোককে দিয়ে আশার স্কুলে ভাঙচুর চালায়। রাতের অন্ধকারে স্কুলের জানালাগুলো ভেঙে ফেলা হয়, দেওয়ালে কটু কথা লেখা হয়।
পরদিন সকালবেলা এসব দেখে আশা কান্নায় ভেঙে পড়ে। তামিম এসে তাকে শান্ত করে বলে, তোমাকে এখন আরো শক্ত হতে হবে। এটা তোমার লড়াইয়ের শুরু মাত্র। তামিমের সাহসে আশার ভেতরে আবার শক্তি ফিরে আসে। সে স্কুলটি মেরামত করার জন্য নিজের সঞ্চয় থেকে টাকা খরচ করে। গ্রামে যারা তাকে সমর্থন করে তাদের সাহায্যে স্কুলটি নতুন রূপে সাজানো হয়। এর মধ্যে তামিম গ্রামে এক সভা ডেকে সবাইকে বলে, আপনারা একদিকে নারীদের ক্ষমতায়নের কথা বলেন, আর অন্যদিকে একজন মায়ের প্রতি এই অন্যায় করেন। আপনারা যদি এই অন্যায় চালিয়ে যান, তবে আমি আমাদের এনজিওর পক্ষ থেকে এই গ্রামের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব। এ কথা শুনে গ্রামের অনেকেই তামিমের পক্ষে কথা বলতে শুরু করে। তামিম ও আশার সম্পর্ক আরও গভীর হতে থাকে। তামিম আশার কাজের প্রতি তার শ্রদ্ধা দেখায়, আর আশা তামিমের সহানুভূতিতে নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পায়। একদিন তামিম আশাকে বলে, তোমার মতো নারীরা সমাজে পরিবর্তন আনতে পারে। শুধু তোমার সাহস ধরে রাখো। আশা হেসে বলে, আপনার পাশে থেকে আমি আবার নিজের দিকে তাকানোর সাহস পাচ্ছি। তামিম মৃদু হেসে বলে, তোমার জীবনে যে সংগ্রাম, সেটা তোমার সৌন্দর্য। একদিন সবাই বুঝবে তুমি কেমন মানুষ। রুবি এবার এক চরম সিদ্ধান্ত নেয়। সে আশার বিরুদ্ধে এমন একটি চক্রান্ত করে, যা আশার জীবনকে আরও বিপদে ফেলতে পারে। সে গ্রামের কিছু লোককে দিয়ে মিথ্যা অভিযোগ তোলে যে আশা এবং তামিমের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। গ্রামের মাতব্বরেরা আবার এক বৈঠক ডেকে তামিম ও আশাকে ডাকে। বৈঠকে রুবি বলে, আমাদের গ্রামের এই নিয়ম ভেঙে তামিম আর আশা যা করছে তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তারা যদি এই গ্রামে থাকতে চায়, তবে তাদের এই কাজ বন্ধ করতে হবে। আশা এবার চুপ থাকে না। সে দাঁড়িয়ে বলে, আপনারা আমাকে এতদিন ধরে যা করেছেন তা সহ্য করেছি, কিন্তু এবার নয়। আমার কাজের কোনো ভুল প্রমাণ যদি কেউ দিতে পারেন, তবে আমি গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু যদি না পারেন, তবে আপনাদেরই ক্ষমা চাইতে হবে। বৈঠকের পর গ্রামে দুই ধরনের আলোচনা শুরু হয়। কেউ আশাকে সমর্থন করে, আবার কেউ রুবির কথায় বিশ্বাস করে। তামিম গ্রামে থাকা আরও কিছু শিক্ষিত মানুষকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেন। তারা গ্রামের নারীদের একত্রিত করে একটি সচেতনতা সভার আয়োজন করেন। সেখানে তারা বলেন, একজন নারীর অধিকার এবং মর্যাদা সমাজের সবার জন্য সমান। যদি কেউ কোনো নারীকে অন্যায়ভাবে দোষারোপ করে, তবে তার জন্য শাস্তি হওয়া উচিত। আশা বুঝতে পারে তার লড়াই এখনো শেষ হয়নি। তামিমের সাহায্যে সে আরও শক্তিশালী হয়ে ওঠে। রুবি এবং আরিফ কি এবারও সফল হবে? তামিম এবং আশার বন্ধুত্ব কি আরও গভীর হবে, নাকি নতুন কোনো চক্রান্ত তাদের আবার বিপদে ফেলবে? গল্প আরও এগিয়ে চলবে। বৈঠকের পর থেকে রুবি ও আরিফ বুঝতে পারে যে তাদের চক্রান্ত পুরোপুরি সফল হয়নি। বরং আশার সাহস এবং তামিমের সমর্থন গ্রামের অনেকের মনে তাদের প্রতি সহানুভূতি জাগিয়েছে। তবে তারা হাল ছাড়েনি। এবার তারা আরও বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করে। রুবি গ্রামের কয়েকজন দুষ্ট লোককে দিয়ে তামিম ও আশার বিরুদ্ধে সরাসরি মিথ্যে অভিযোগ তোলে। তাদের দাবি, তামিম তার এনজিওর অর্থ অসৎ উপায়ে ব্যবহার করে আশার জন্য ব্যয় করছে এবং তাদের অনৈতিক সম্পর্ক রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গ্রামের মাতব্বরেরা আবার একটি বৈঠক ডাকে। এবার বৈঠকে উপস্থিত হন এলাকার থানার এক পুলিশ অফিসার, যাকে আরিফ নিজেই অনুরোধ করে এনেছেন। বৈঠকে পুলিশ অফিসার তামিমকে প্রশ্ন করেন,
আপনার নামে অভিযোগ এসেছে যে আপনি আপনার এনজিওর অর্থের অপব্যবহার করেছেন। এটা কি সত্য? তামিম শান্ত গলায় বলেন, এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। আমি চাই আপনারা এই বিষয়ে যথাযথ তদন্ত করুন। আমার কাজের প্রতি আমার সম্মান আছে এবং আমি আমার সমস্ত কার্যকলাপ আইনানুযায়ী করেছি। অফিসার আবার প্রশ্ন করেন, আপনার সঙ্গে এই মহিলার আশা সম্পর্ক কি? তামিম এবার স্পষ্টভাবে বলেন, তিনি একজন সংগ্রামী নারী, যিনি তার সন্তানদের জন্য লড়াই করছেন। আমার সঙ্গে তার সম্পর্ক শুধুমাত্র পেশাগত এবং মানবিক। যদি কেউ এর চেয়ে বেশি কিছু প্রমাণ করতে পারে, আমি যে কোনো শাস্তি গ্রহণ করব। এরপর পুলিশ অফিসার আশার দিকে তাকিয়ে বলেন, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তুমি কি এর কোনো জবাব দিতে চাও? আশা শক্ত গলায় বলে, আমি একজন মা। আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করছি। আমার প্রতি যে অপবাদ দেওয়া হয়েছে তার প্রমাণ যদি কেউ দিতে পারে তবে আমি মাথা নত করব। কিন্তু মিথ্যে অভিযোগের ভিত্তিতে আমাকে অপমান করার অধিকার কারও নেই। তামিম এরপর বলেন, আমাদের কাজের প্রমাণ সবসময়ই স্বচ্ছ। যদি এই গ্রামে কাজ চালানো সম্ভব না হয় তবে আমি এই এনজিওর মাধ্যমে অন্য জায়গায় কাজ করব। কিন্তু আমি আশা এবং তার সন্তানদের একা ছাড়ব না। তামিমের সাহস দেখে আরিফ প্রচণ্ড রেগে যায়। সে বৈঠকে চিৎকার করে বলে, তুমি আমাদের গ্রামের নিয়মের তোয়াক্কা করছো না। তুমি একজন বিধবা নারীর সঙ্গে নিজের নাম জড়াচ্ছ, এটা আমরা সহ্য করব না। তামিম এবার রাগ না করেই বলে, আপনারা যদি আমার কাজের স্বচ্ছতা দেখতে চান তবে আসুন এনজিওর অফিসে গিয়ে আমার সমস্ত কার্যক্রম পরীক্ষা করুন। আর যদি শুধু আমার চরিত্র নিয়ে কথা বলতে চান তবে তা আমার অর্জিত সম্মানের ক্ষতি করতে পারবে না। বৈঠক শেষে গ্রামের মানুষ দুই দলে ভাগ হয়ে যায়। কেউ তামিম ও আশার পক্ষে কথা বলে, আবার কেউ রুবি ও আরিফের পক্ষ নেয়। এর মধ্যে গ্রামের কয়েকজন শিক্ষিত মানুষ তামিমের পাশে এসে দাঁড়ায়। তারা বলে, তামিম সাহেব শুধু সাহায্য করতে এসেছেন। আমরা যদি তাকে হারিয়ে ফেলি তবে আমাদের গ্রাম পিছিয়ে পড়বে। বৈঠকের ঘটনার পর আশা তার স্কুলে গিয়ে একটি বড় সভার আয়োজন করে। সেখানে সে গ্রামের নারীদের ডেকে বলে, আপনারা আমাকে বিচার করুন। আমি যদি মিথ্যে কিছু করে থাকি তবে আমাকে এই গ্রাম থেকে বের করে দিন। কিন্তু যদি আমি সত্যের পথে থাকি তবে আপনাদের আমার পাশে দাঁড়াতে হবে। নারীদের মধ্যে কেউ কেউ সাহস করে এগিয়ে আসে। তারা বলে, আপনার সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা আপনাকে সমর্থন করব। গ্রামের নারীদের সমর্থন পেয়ে রুবি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে আরিফকে বলে, তুমি কিছুই করতে পারছো না। এই মেয়েটা আমাদের জীবন নষ্ট করে দিচ্ছে। আরিফ এবার আরেকটি পরিকল্পনা করে। সে থানায় গিয়ে আশার নামে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে। তামিম জানতে পারেন যে আরিফ থানায় অভিযোগ করেছে। তিনি সঙ্গে সঙ্গে তার এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখে এবং সরাসরি পুলিশের সঙ্গে কথা বলে। কিছুদিন পর পুলিশ তদন্ত করে দেখায় যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্যপ্রণোদিত। আরিফ ও রুবির চক্রান্ত এবার ভেস্তে যায়। এই ঘটনার পর তামিম আশাকে ডেকে বলেন, তোমার জীবন অনেক সংগ্রামের। আমি চাই তুমি তোমার কাজ আরও বড় পরিসরে করো। আমার এনজিও তোমাকে পুরোপুরি সহযোগিতা করবে। আশা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আমি আমার সন্তানদের জন্য লড়াই করছি।
যদি আপনার প্রস্তাবে আমার সন্তানদের জীবন আরও ভালো হয় তবে আমি অবশ্যই রাজি। তামিম মুচকি হেসে বলেন, তাহলে শুরু করি। আশার জীবনে ধীরে ধীরে স্থিতি ফিরে আসছে। তার স্কুল আবার চালু হয়েছে, গ্রামের কিছু মানুষের সমর্থনও পেয়েছে। তামিমের সহযোগিতায় সে তার আত্মবিশ্বাস আরও মজবুত করেছে। এদিকে তামিম, যিনি এতদিন নিজের কাজেই ব্যস্ত ছিলেন, আশার প্রতি একটি নীরব মায়া অনুভব করতে শুরু করেন। তবে এই অনুভূতিকে তিনি নিজেও প্রকাশ করতে দ্বিধাবোধ করেন। নুজহাত, যিনি সবসময় আশার পাশে থেকেছেন, একদিন তামিমকে সরাসরি প্রশ্ন করে, তামিম ভাই, আপনি আর কতদিন এমন একা থাকবেন? আপনার মতো ভালো মানুষটা কারো পাশে থাকলে সেই নারী খুব ভাগ্যবান হবে। তামিম একটু লজ্জা পেয়ে বলেন, আমার এসব নিয়ে ভাবার সময় কোথায়? সমাজে কাজ করতে করতেই তো দিন চলে যায়। নুজহাত মুচকি হেসে বলে, আচ্ছা, আপনি কখনো আসার কথা ভেবেছেন? সে একজন সংগ্রামী নারী, আর আপনার সহায়তায় সে নিজের জীবনে আলোর দেখা পেয়েছে। যদি আল্লাহর ইচ্ছায় আপনাদের জীবনের পথ এক হয়, তবে তা সবার জন্যই ভালো হবে। তামিম এক মুহূর্ত চুপ করে থাকেন। তিনি নুজহাতকে কিছু বলেন না, তবে তার মনের মধ্যে একটি চিন্তা দানা বাঁধতে শুরু করে। এদিকে নুজহাত আশার সঙ্গে কথোপকথন শুরু করে। এক সন্ধ্যায় নুজহাত বলে, আশা, তুই তো অনেক সংগ্রাম করেছিস। তোর জীবনে একজন ভালো মানুষের প্রয়োজন। আশা এক গাল হেসে বলে, তুই এটা বলছিস কেন? আমার জীবন কি আর স্বাভাবিক হবে? আমার কাছে এখন আমার সন্তানরাই সব। নুজহাত মৃদু হাসি দিয়ে বলে, আল্লাহ মানুষের জীবনে এমন কিছু আনেন, যা সে কল্পনাও করতে পারে না। নুজহাত এবার সাহস করে তামিমের সঙ্গে সরাসরি আশার বিয়ের কথা তোলেন। তিনি বলেন, আপনারা দুজনই একে অপরের জীবনে একটি মানসিক শক্তি হয়েছেন। আমি মনে করি, যদি আল্লাহ চায়, আপনাদের একসঙ্গে থাকা সবার জন্যই মঙ্গলজনক হবে। তামিম কিছুক্ষণ চুপ থেকে বলেন, আপনি যা বলছেন তা অনেক বড় সিদ্ধান্ত। কিন্তু আমি আশাকে অপমানিত হতে দিতে চাই না। তার সম্মান আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নুজহাত বলেন, আপনি যা ভাবছেন তা নিয়ে দোয়া করুন। আমি আল্লাহর ওপর সব ছেড়ে দিচ্ছি। এদিকে রুবি এবং আরিফ খবর পায় যে তামিম এবং আশার বিয়ের ব্যাপারে আলোচনা চলছে। রুবি তেলে বেগুনে জ্বলে ওঠে এবং আরিফকে বলে, তুমি এখনো কিছু করছো না কেন? তুমি তো তার স্বামী। তাকে আমার চোখের সামনে আবার সুখী হতে দেব না। আরিফ এবার রাগে ফেটে পড়ে এবং বলে, তামিম যদি আশাকে বিয়ে করার চেষ্টা করে, তবে আমি তাদের জীবন নরক বানিয়ে দেব। তামিম একদিন সাহস করে সরাসরি আশার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি জানি আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমি আপনাকে কিছু বলার সাহস পাচ্ছি না। তবে আমি আপনাকে সম্মান করি এবং সবসময় আপনার পাশে থাকতে চাই। যদি আপনি মনে করেন আমার সঙ্গে জীবন কাটানো আপনার জন্য ভালো হবে, তবে আমি আল্লাহর ইচ্ছায় প্রস্তুত। আশা কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে জল চলে আসে। সে বলে, আপনি আমাকে এত সম্মান দিয়েছেন, যা আমার জীবনে কেউ কখনো দেয়নি। তবে আমি কেমন করে এই সমাজের মুখোমুখি হব? তামিম বলে, আমরা একসঙ্গে সব সমস্যার মুখোমুখি হব। আল্লাহ আমাদের পথ দেখাবেন। নুজহাত এবং তামিমের কয়েকজন বন্ধু মিলে একটি ছোট আয়োজনের পরিকল্পনা করেন। তারা সিদ্ধান্ত নেন, গ্রামে না করে পাশের শহরে বিয়ের আয়োজন করবেন, যাতে আশার সম্মানের কোনো ক্ষতি না হয়।
গ্রামের কিছু মানুষ যারা আশার পক্ষে ছিলেন তারা এই উদ্যোগে অংশ নেন। অন্যদিকে রুবি এবং আরিফের খবর পেয়ে আরও চক্রান্ত করতে শুরু করে। বিয়ের দিনটি ছিল খুবই সাধারণ, তবে আশার জন্য তা ছিল একটি নতুন জীবনের সূচনা। তামিম তাকে বলেন, এই পথ সহজ হবে না, কিন্তু আমরা একসঙ্গে থাকলে সব ঠিক হয়ে যাবে। আশা মৃদু হেসে বলে, আমার সন্তানরাই আমার সব। আপনি যদি তাদের ভালোবাসেন তবে আমি এই সম্পর্ককে মেনে নেব। তামিম এবং আশার এই নতুন জীবন কি সুখের হবে? রুবি এবং আরিফ কি তাদের জীবন আরও কঠিন করে তুলবে? সমাজ কি এই সম্পর্ককে মেনে নেবে? গল্প আরও এগিয়ে চলবে। আশা এবং তামিমের বিয়ে একটি নতুন জীবনের শুরু। তবে এই সম্পর্ক সহজ ছিল না। রুবি এবং আরিফের চক্রান্ত যেন আরও জটিল হয়ে উঠছিল। আশার মনে একটি শান্তি এসেছে, কিন্তু সমাজের প্রতিকূলতা তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছিল যে এই লড়াই এখানেই শেষ নয়। তামিম এবং আশার বিয়ের খবর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। কেউ কেউ আশাকে সমর্থন করে, আবার কেউ তাকে নানা অপবাদ দিয়ে বলতে থাকে, তোমার মতো নারীকে গ্রামে রাখাই উচিত নয়। তুমি আমাদের গ্রামের মেয়েদের নষ্ট করছ। রুবি এই ফিসফাসকে কাজে লাগিয়ে গ্রামের নারীদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে। সে বলে, আশা তো এখন সুখের সংসার করছে, আর আমাদের কি? ওর মতো নারীরা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। তামিম গ্রামে গিয়ে সবার সামনে স্পষ্ট ভাষায় বলে, আমি একজন সংগ্রামী নারীকে সম্মান দিয়েছি, তাকে নতুন জীবন দিয়েছি। যারা আমার বা আশার বিরুদ্ধে অপবাদ রটাচ্ছে তারা নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করুক। আমরা অন্যায় করিনি এবং আমরা কাউকে ভয় পাই না। এই কথা শুনে অনেকেই চুপ হয়ে যায়, কিন্তু রুবি এবং আরিফ ক্ষান্ত থাকে না। তারা আরও বড় ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করে। আরিফ এবার আশার বড় ছেলেকে কাজে লাগানোর চেষ্টা করে। একদিন সে ছেলেটিকে ডেকে বলে, তোমার মা এখন আর আমাদের মতো মানুষদের সঙ্গে নেই। সে অন্যের সঙ্গে সংসার করছে। তুমি যদি আমাদের বাড়ি ফিরে আসো তবে তোমার সব চাওয়া পাওয়া পূরণ করব। ছেলেটি কিছু না বলে পালিয়ে মায়ের কাছে আসে এবং সব কথা খুলে বলে। এটা শুনে আশা ভেঙে পড়ে। কিন্তু তামিম তাকে সাহস দিয়ে বলে, তোমার সন্তানেরা তোমার সঙ্গে আছে। আরিফ যাই করুক, সে তোমাদের আলাদা করতে পারবে না। রুবি এবার গ্রামে আরও ভয়ঙ্কর মিথ্যে রটায়। সে বলে, তামিম তো আসলে ভালো মানুষ নয়। সে আশার টাকায় নিজের জীবন গড়ছে। এসব ভণ্ডামি আর কতদিন চলবে? এগুলো শুনে গ্রামের কিছু মানুষ আবার আশার প্রতি সন্দেহ করতে শুরু করে। কেউ কেউ তার স্কুলে শিশুদের পাঠানো বন্ধ করে দেয়। স্কুলটি আবারও অর্থসংকটে পড়ে। তামিম এবার আশাকে বলেন, আমাদের গ্রাম ছাড়তে হবে। এই পরিবেশে তোমার সন্তানেরা নিরাপদ নয়। আমরা শহরে গিয়ে নতুন জীবন শুরু করব। আশা কিছুক্ষণ চুপ থেকে বলে, গ্রাম ছেড়ে যাওয়া কি সমাধান? এখানে আমার স্কুল, আমার সংগ্রাম। আমি কি তাদের সামনে মাথা নত করে চলে যাব? তামিম বলে, মাথা নত করার প্রশ্নই আসে না। তবে এখানে থাকলে তোমার সন্তানেরা আরও কষ্ট পাবে। তাদের ভবিষ্যৎ আমাদের হাতে। দীর্ঘ আলোচনার পর তারা সিদ্ধান্ত নেয়, আশার স্কুলটি গ্রামের ভেতরই রেখে দেওয়া হবে, তবে পরিচালনার দায়িত্ব নুজহাত এবং গ্রামের অন্য কয়েকজন সমর্থককে দেওয়া হবে। আর তামিম এবং আশা শহরে গিয়ে তাদের নতুন জীবন শুরু করবে,
যেখানে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবে। গ্রাম ছাড়ার দিনটি ছিল আবেগময়। অনেকেই এসে তাদের বিদায় জানায়। আশার বড় ছেলে বলল, মা, আমরা এখানে আর আসব না। আশা তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, তুমি যেখানে থাকো সেখানেই আমাদের নতুন ঘর হবে। তামিম তাদের সন্তানদের প্রতিশ্রুতি দিয়ে বলে, আমরা একদিন এমন একটি জায়গায় থাকব যেখানে কেউ আমাদের বিচার করবে না। আমরা নিজেদের মতো করে জীবন গড়ব। তামিম এবং আশা শহরে এসে একটি ছোট ফ্ল্যাটে থাকতে শুরু করে। তামিম তার এনজিওর মাধ্যমে শহরের দরিদ্র শিশুদের জন্য একটি শিক্ষা প্রকল্প শুরু করেন। আশা তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই প্রকল্পে কাজ শুরু করে। এদিকে শহরের জীবন অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তামিম এবং আশা এই নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। তবে রুবি এবং আরিফ তাদের সহজে ছাড়েনি। একদিন তারা শহরে এসে তামিম এবং আশার বিরুদ্ধে আইনি অভিযোগ করার চেষ্টা করে। তারা দাবি করে, আশার সন্তানদের ওপর আমাদের অধিকার আছে। আমরা তাদের ফিরে চাই। এই অভিযোগে তামিম ও আশার নতুন জীবন আরও জটিল হয়ে ওঠে। তারা বুঝতে পারে, তাদের লড়াই এখানেই শেষ নয়। তামিম এবং আশা কি নতুন শহরে নিজেদের জায়গা করতে পারবে? রুবি এবং আরিফের চক্রান্ত কি থামবে? আশা কি তার সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারবে? শহরে নতুন জীবন শুরু হলেও তামিম ও আশার লড়াই শেষ হয়নি। রুবি এবং আরিফ তাদের ছাড়তে রাজি নয়। আর শহরের অচেনা পরিবেশে মানিয়ে নেওয়া, সন্তানদের নিরাপদ রাখা এবং আর্থিক স্থিতি বজায় রাখা, সবকিছু মিলিয়ে তাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। আরিফ এবং রুবি এবার আশার সন্তানদের হেফাজতের জন্য আদালতে মামলা করে। তারা দাবি করে, আমরা বাচ্চাদের জন্মগত অভিভাবক। আশা আমাদের কাছ থেকে সন্তানদের নিয়ে পালিয়ে এসেছে। তার জীবনযাপন আমাদের সন্তানের জন্য ক্ষতিকর। আশা এবং তামিম এই খবর পেয়ে হতবাক হয়ে যান। তামিম শান্তভাবে বলে, তুমি ভেঙে পড়ো না। আমরা আইনি পথে এর মোকাবিলা করব। তামিম তার এনজিওর মাধ্যমে একজন দক্ষ আইনজীবীর সাহায্য নেন। তিনি বলেন, আপনারা সত্যের পথে আছেন। এই মামলা আপনারাই জিতবেন। তবে এটি দীর্ঘ লড়াই হবে। আদালতে আরিফ এবং রুবি মিথ্যা প্রমাণ উপস্থাপন করে। তারা দাবি করে, আশা একটি দায়িত্বজ্ঞানহীন মা। সে সন্তানদের সঠিকভাবে দেখাশোনা করতে পারে না। আর তার বর্তমান সঙ্গী, তামিম, এই সম্পর্ককে আরও জটিল করেছে। তামিম এবং আশা তাদের বিরুদ্ধে সত্যিকারের প্রমাণ উপস্থাপন করেন। আশা তার সন্তানদের ভালোবাসা, যত্ন এবং তাদের ভবিষ্যৎ গড়ার জন্য তার সংগ্রামের কথা বলেন। আদালতে এক সাক্ষী আসে, যিনি গ্রাম থেকে এসেছেন। তিনি বলেন, আশা নিজের সন্তানদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন তা আমি নিজে দেখেছি। তিনি একজন আদর্শ মা। মামলার এক পর্যায়ে বিচারক সন্তানদের জিজ্ঞেস করেন, তোমরা কার সঙ্গে থাকতে চাও? আশার বড় ছেলে হাত উঁচু করে বলে, আমি আমার মায়ের সঙ্গে থাকতে চাই। আমার মা আমাদের জন্য যা করেছেন তা কেউ করেনি। ছোট ছেলেটি কিছু না বুঝলেও মায়ের পাশে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য আদালতের উপস্থিত সকলকে নীরব করে দেয়। কয়েক মাস ধরে মামলা চলার পর আদালত রায় দেয় যে, সন্তানদের হেফাজতের সম্পূর্ণ অধিকার আশার কাছে থাকবে। আরিফ এবং রুবি এই বিষয়ে কোনো দাবি করতে পারবে না। রায় শোনার পর রুবি আরিফের দিকে তাকিয়ে বলে, তুমি ব্যর্থ। তোমার কোনো যোগ্যতা নেই। তুমি কিছুই করতে পারো না। আরিফ রাগে ফুঁসে ওঠে,
কিন্তু আদালতে কিছু করার শক্তি হারিয়ে ফেলে। আদালত থেকে বেরিয়ে তামিম আশাকে বলেন, তোমার জীবনে যে সংগ্রাম এসেছে তার এক একটি অধ্যায় আমাদের শক্তি যোগায়। আমরা যদি একসঙ্গে থাকি তবে সব সমস্যার সমাধান করতে পারব। আশা তামিমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আপনার সাহস আর সাহায্য ছাড়া আমি হয়তো এতদূর আসতে পারতাম না। আল্লাহ আপনাকে আমার জীবনে পাঠিয়েছেন। এদিকে রুবি আবার আরিফকে চাপ দিতে থাকে। সে বলে, তুমি যদি আশাকে চিরদিনের জন্য আমাদের জীবন থেকে দূরে সরাতে না পারো তবে আমি তোমাকে ছেড়ে দেব। আরিফ এবার একটি মারাত্মক পরিকল্পনা করে। সে শহরে গিয়ে তামিম ও আশার ওপর হামলার পরিকল্পনা করে। এক রাতে তামিম এবং আশা তাদের সন্তানদের নিয়ে ফ্ল্যাটে ছিলেন। তখন আরিফ এবং তার কিছু লোক লাঠি ও অস্ত্র নিয়ে তাদের ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করে। তামিম দ্রুত পুলিশকে খবর দেন এবং আশাকে সন্তানদের নিয়ে একটি ঘরে লুকিয়ে থাকতে বলেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আরিফ সহ সবাইকে গ্রেপ্তার করে। আরিফ ও রুবিকে এই ঘটনার পর আইনি শাস্তি দেওয়া হয়। তারা আর কখনো তামিম ও আশার জীবনে প্রবেশ করার সাহস পায় না। তামিম এবং আশা এখন সন্তানদের নিয়ে একটি শান্তিপূর্ণ জীবন শুরু করেন। তামিম তার এনজিওর মাধ্যমে কাজ চালিয়ে যান, আর আশা শহরে তার নতুন স্কুল প্রতিষ্ঠা করে। আশা তার সন্তানদের দিকে তাকিয়ে বলে, আমাদের জীবনে যে অন্ধকার ছিল তা আল্লাহর ইচ্ছায় কেটে গেছে। আমরা এখন নতুনভাবে বাঁচব। এই গল্প এখানেই শেষ নয়। তামিম এবং আশার জীবনে আরও চ্যালেঞ্জ আসবে, তবে এবার তারা একসঙ্গে সবকিছুর মুখোমুখি হবে। গল্প আরও এগিয়ে চলবে। তামিম ও আশার জীবন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। শহরের ছোট্ট ফ্ল্যাটে তারা সন্তানদের নিয়ে এক নতুন জীবন শুরু করেছে। তবে তাদের যাত্রাপথ এখনও শেষ হয়নি। তাদের সামনে আরও চ্যালেঞ্জ এবং সম্ভাবনা অপেক্ষা করছে। আশা শহরে তার একটি নতুন স্কুল প্রতিষ্ঠা করেছে। প্রথমে এটি ছিল ছোট্ট একটি উদ্যোগ। শহরের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার লক্ষ্য ছিল। তামিম তার এনজিওর মাধ্যমে কিছু অর্থ এবং শিক্ষার সরঞ্জাম সরবরাহ করেন। ধীরে ধীরে স্কুলটির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। আশার কষ্ট এবং ধৈর্যের কারণে স্থানীয় মানুষজন তাকে সমর্থন করতে শুরু করে। শহরে অন্য একটি বেসরকারি স্কুলের মালিক তার কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে ওঠে। তিনি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিকে দিয়ে আশার স্কুল বন্ধ করার চেষ্টা করেন। একদিন তিনি তামিমের কাছে এসে বলেন, আপনারা বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন, এটা আমাদের ব্যবসায়িক ক্ষতি করছে। এই উদ্যোগ বন্ধ করুন। তামিম শান্ত গলায় উত্তর দেন, আপনারা ব্যবসা করেন আর আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের লক্ষ্য এক নয়। স্কুলের মালিক তার শক্তি প্রয়োগ করতে শুরু করেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আশা স্কুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তামিম এবং আশা এবার নতুন একটি সমস্যার মুখোমুখি হন। স্কুলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। একটি বিশেষ অনুমোদনের অভাবে তাদের স্কুলটি বন্ধ করে দেওয়ার নোটিশ দেওয়া হয়। আশা হতাশ হয়ে পড়ে। তবে তামিম তাকে বলেন, তুমি এতদূর এসেছ, এখন হাল ছাড়ার সময় নয়। আমরা সব নিয়ম মেনে আবার কাজ শুরু করব। তামিম এবং তার এনজিওর সাহায্যে তারা স্কুলের জন্য প্রয়োজনীয় অনুমোদন পেতে কাজ শুরু করেন। ঠিক এমন সময় শহরের একজন ধনী ব্যবসায়ী, যিনি আশার স্কুল সম্পর্কে জানেন, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, আমি এই স্কুলটি চালু রাখতে চাই।
আমার সন্তানদেরও এখানে পড়ানোর ইচ্ছা আছে। আপনারা যা করছেন তা প্রশংসার যোগ্য। এই সাহায্য পেয়ে আশার স্কুল আবার শক্তভাবে দাঁড়িয়ে যায়। স্থানীয় প্রশাসনের বাধাও ধীরে ধীরে কেটে যায়। আশার সন্তানরা ধীরে ধীরে বড় হচ্ছে। বড় ছেলে মায়ের সংগ্রাম দেখে নিজেকে গর্বিত মনে করে। একদিন সে মাকে বলে, মা, তোমার মতো হতে চাই। আমি পড়াশোনা করে তোমার মতো মানুষের জন্য কিছু করতে চাই। আশার চোখে জল এসে যায়। সে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তোমাদের জন্য আমি সবকিছু করতে পারি। ছোট ছেলেটিও স্কুলে ভালো ফলাফল করতে শুরু করে। তাদের জীবনে যেন শান্তি ফিরে আসছে। এদিকে রুবি এবং আরিফের জীবন সম্পূর্ণ পাল্টে যায়। আরিফ তার সমস্ত প্রতিহিংসা হারিয়ে ফেলে এবং একসময় গ্রামেই স্থায়ী হয়ে যায়। রুবি তার সংসারে একাকিত্বে ভুগতে থাকে। তারা আর কখনো তামিম এবং আশার জীবনে প্রবেশ করার চেষ্টা করেনি। তাদের চক্রান্তের দিন শেষ হয়ে গেছে। তামিম এবং আশার সম্পর্ক আরও গভীর হয়। তামিম আশাকে বলেন, তুমি শুধু আমার জীবনসঙ্গী নও, তুমি আমার অনুপ্রেরণা। আমি তোমার কাছ থেকে ধৈর্য এবং সংগ্রামের শিক্ষা পেয়েছি। আশা মৃদু হেসে বলেন, আপনি আমার জীবনে আল্লাহর রহমতের মতো এসেছেন। আমি জানি আমাদের পথ সহজ ছিল না, কিন্তু একসঙ্গে আমরা সব জয় করতে পেরেছি। তামিম এবং আশা এবার আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেন। তারা সিদ্ধান্ত নেন, দেশের আরও পিছিয়ে পড়া এলাকাগুলোতে শিক্ষা এবং সচেতনতা জন্য কাজ করবেন। তাদের সন্তানদেরও এই উদ্যোগের অংশ করে তোলা হয়। সন্তানরা তাদের মা বাবার মতোই সমাজে ভালো কিছু করার স্বপ্ন দেখতে শুরু করে। তামিম এবং আশার গল্প এখানেই শেষ নয়। তাদের জীবন সংগ্রামের প্রতিটি ধাপ তাদের আরও শক্তিশালী করে তুলেছে। এখন তারা নিজেদের জন্য নয়, পুরো সমাজের জন্য কিছু করার পরিকল্পনা করছে। শহরে প্রতিষ্ঠিত হওয়ার পর তামিম ও আশার জীবন যেন একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। তবে তাদের সংগ্রামী মনের শান্তি ছিল না। নিজেদের জীবনের চ্যালেঞ্জগুলো পার করে তারা অনুভব করল, আরও অনেক মানুষ রয়েছে যারা এমন সমস্যার মুখোমুখি। তারা সিদ্ধান্ত নেয়, তাদের জীবনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াবে। তামিমের এনজিও এবং আশার শিক্ষা প্রতিষ্ঠান মিলে একটি নতুন উদ্যোগ নেয়। তারা দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চলে একটি শিক্ষা ও সচেতনতা প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয়। তামিম বলেন, শুধু শহরে নয়, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক শিশু আছে যারা কখনো স্কুলে যেতে পারেনি। আমরা তাদের জন্য কিছু করতে চাই। আশা তামিমের কথায় সম্মতি জানিয়ে বলেন, আমি জানি দারিদ্র্য কেমন ভোগায়। শিক্ষার মাধ্যমে যদি আমরা কোনো পরিবর্তন আনতে পারি, তবে সেটা হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য। তারা তাদের প্রথম প্রকল্পের জন্য আশার পুরনো গ্রামকেই বেছে নেয়। তামিম বলেন, এই গ্রামেই তোমার সবচেয়ে বড় লড়াই শুরু হয়েছিল। এখন এখান থেকেই আমাদের নতুন যাত্রা শুরু হবে। তারা সেই গ্রামে ফিরে যায়, যেখানে একসময় আশা রুবি ও আরিফের অত্যাচারে দিন কাটিয়েছে। গ্রামে প্রবেশের পর অনেকেই অবাক হয়ে তাদের দিকে তাকায়। কেউ কেউ আগের মতোই কটূক্তি করতে থাকে, কিন্তু কেউ কেউ তাদের পরিবর্তনের গল্প শুনে মুগ্ধ হয়। আশা এবং তামিম গ্রামে একটি ছোট বিদ্যালয় চালু করার উদ্যোগ নেয়। তারা গ্রামের মাতব্বরদের সঙ্গে বৈঠক করে। মাতব্বররা প্রথমে বলে, তুমি তো অনেক কষ্টে এখান থেকে পালিয়ে গেছ, আবার কেন ফিরে এসেছ? আশা মাথা উঁচু করে বলে, আমি পালাইনি,
নিজের জীবন গড়তে গিয়েছিলাম। এখন ফিরে এসেছি আপনাদের জন্য কিছু করতে। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য আমি এখানে। তামিম যোগ করে বলেন, আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমরা চাই এই গ্রাম থেকে কেউ আর শিক্ষা ও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত না হয়। রুবি এবং আরিফ এই সব কিছু দূর থেকে দেখছিল। তাদের দিন এখন আর আগের মতো নেই। আরিফ পুরোপুরি দিশাহীন হয়ে গেছে। রুবি একদিন আশার সঙ্গে দেখা করতে এসে বলে, তুমি তো আমাদের হারিয়ে দিয়েছ। এখন আর আমাদের কোনো প্রতিযোগিতা নেই। আশা তাকে শান্ত গলায় বলে, তোমার সঙ্গে আমার কখনো প্রতিযোগিতা ছিল না। আমি শুধু আমার সন্তানের ভবিষ্যতের জন্য লড়াই করেছি। রুবি হতাশভাবে ফিরে যায়। এবার আরিফ এবং রুবি একদমই চুপ হয়ে যায়। গ্রামে একটি পুরনো, পরিত্যক্ত ঘর মেরামত করে বিদ্যালয় শুরু করা হয়। প্রথমে কয়েকজন শিক্ষিত যুবক এবং নারীরা এই কাজে যোগ দেয়। তারা গ্রামের দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা দেওয়ার উদ্যোগ নেয়। বিদ্যালয়ের নাম রাখা হয় আশার আলো। একদিন এক দরিদ্র কৃষক তার সন্তানকে নিয়ে বিদ্যালয়ে আসে। সে আশার দিকে তাকিয়ে বলে, আমার মেয়ে কখনো স্কুলে যেতে পারেনি। আপনারা যদি তাকে শেখান, তবে সে হয়তো বড় কিছু করতে পারবে। আশা মেয়েটির মাথায় হাত রেখে বলে, আপনার মেয়ে একদিন অবশ্যই বড় কিছু করবে। আমরা সবাই মিলে তাকে সেই সুযোগ দেব। এই নতুন উদ্যোগের সঙ্গে সঙ্গে আশার সন্তানরাও বড় হতে শুরু করে। তার বড় ছেলে স্কুলে ভালো করছে এবং ছোট ছেলেটিও ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে। একদিন বড় ছেলে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি তোমার মতো হতে চাই। তুমি যেভাবে মানুষের জন্য কাজ করছো, আমিও তেমন কিছু করতে চাই। আশা চোখের জল সামলাতে না পেরে বলে, তোমরা আমার জীবনের আলো। তোমাদের জন্যই আমি আজ এতদূর এসেছি। তামিম একদিন আশাকে বলেন, তুমি শুধু আমার জীবনসঙ্গী নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তোমার সাহস আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। আশা মৃদু হেসে বলেন, আপনি ছাড়া আমি এসব কিছু পারতাম না। আমাদের একসঙ্গে থাকা আল্লাহর ইচ্ছা ছিল। আশার আলো বিদ্যালয় কি গ্রামে শিক্ষার আলো ছড়াতে পারবে? তামিম এবং আশার উদ্যোগ কি সফল হবে? তাদের সন্তানরা কি তাদের স্বপ্ন পূরণ করতে পারবে? আশার আলো বিদ্যালয় ধীরে ধীরে গ্রামের মানুষের মধ্যে একটি নতুন আশার প্রতীক হয়ে ওঠে। প্রাথমিকভাবে যারা আশার উদ্যোগকে অবজ্ঞা করেছিল, তারাও এখন বিদ্যালয়ের সাফল্য দেখে মুগ্ধ। অনেক দরিদ্র পরিবার তাদের সন্তানদের এখানে ভর্তি করাতে শুরু করে। গ্রামের কিছু প্রভাবশালী মানুষ, যারা আগে আশার বিরুদ্ধে ছিল, তারাও এখন স্বীকার করতে বাধ্য হয় যে আশা সত্যিই কিছু পরিবর্তন আনতে পেরেছে। একদিন মাতব্বর নিজেই এসে বলে, তুমি আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছ। আমরা ভুল বুঝেছিলাম। তোমার মতো মানুষের দরকার ছিল। এই কথাগুলো শুনে আশা তার ভেতরের সব ক্ষোভ মুছে ফেলে। সে বলে, আমরা সবাই মিলে কাজ করলে এই গ্রাম আরও এগিয়ে যাবে। এদিকে রুবি এবং আরিফ ক্রমাগত তাদের নিজের ভুলের ফল ভোগ করতে থাকে। আরিফ কাজকর্ম হারিয়ে গ্রামের বাইরে চলে যায়। রুবি তার নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একাকী লড়াই করতে থাকে। একদিন রুবি নিজেই আশার কাছে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি খুব অন্যায় করেছি। আমার অবস্থা এখন তোমার মতো হয়েছিল। আমাকে ক্ষমা করো। আশা একটুও প্রতিশোধপরায়ণ না হয়ে শান্ত গলায় বলে, আমি তোমাকে কখনোই ঘৃণা করিনি।
আল্লাহ সবার বিচার করবেন। আশার আলো বিদ্যালয় শুধু একটি বিদ্যালয় হয়ে থাকে না, এটি ধীরে ধীরে একটি বড় শিক্ষা প্রকল্পে রূপ নেয়। তামিম তার এনজিওর মাধ্যমে আশার বিদ্যালয়ের সঙ্গে আরও প্রকল্প যুক্ত করে। তারা এই গ্রাম ছাড়াও পাশের গ্রামগুলোতে কাজ শুরু করে। শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনে তাদের কাজ সবার প্রশংসা পেতে থাকে। আশার বড় ছেলে স্কুলে দুর্দান্ত ফল করে এবং শহরের একটি বড় কলেজে ভর্তি হয়। একদিন সে মাকে বলে, মা, আমি তোমার স্বপ্নকে আরও বড় করতে চাই। আমি এমন কিছু করতে চাই যাতে আরও অনেক মানুষের জীবন বদলে যায়। ছোট ছেলেটিও আশার মতো সাহসী এবং সহানুভূতিশীল হয়ে উঠছে। গ্রামের মানুষ এখন আশাকে তাদের গর্ব মনে করে। একদিন গ্রামে একটি বড় অনুষ্ঠানে আশাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তিনি যখন মঞ্চে ওঠেন তখন সবাই উঠে দাঁড়িয়ে করতালি দেয়। তামিম তার পাশে দাঁড়িয়ে বলেন, তুমি দেখছ, তোমার সংগ্রাম এখন সবার অনুপ্রেরণা। আশার চোখে জল চলে আসে। তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমার এই গল্প শুধু আমার নয়, এটি আমাদের সবার গল্প। আমরা একসঙ্গে থাকলে, একে অপরকে সহায়তা করলে সব বাধা জয় করা সম্ভব। আশা এবং তামিমের জীবনের এই অধ্যায় শেষ হলেও তাদের লড়াই শেষ হয়নি। তারা আরও বড় স্বপ্ন দেখতে শুরু করে। তামিম বলে, আমরা শুধু এই গ্রামেই নয়, সারা দেশে এমন আশার আলো ছড়িয়ে দিতে পারি। আশা মৃদু হেসে বলে, আমাদের সন্তানেরা একদিন এই দায়িত্ব আরও বড় করে নেবে। আমরা শুধু শুরুটা করলাম। গল্পটি শেষ হয় একটি শক্তিশালী বার্তায়। সংগ্রাম কখনো বৃথা যায় না। একজন মানুষের ইচ্ছাশক্তি এবং বিশ্বাস কেবল তার নিজের জীবন নয়, পুরো সমাজকেও বদলে দিতে পারে। শেষ।